বাংলাদেশে ২০২৪ সালের গ্রীষ্মকালটা ছিল একদম অন্যরকম। একটা ছাত্র আন্দোলন যেটা শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা সংস্কারের দাবি নিয়ে, সেটাই অল্প সময়ে পুরো দেশে ছড়িয়ে পড়ল। আর শেষ পর্যন্ত ১৫ বছরের যে শেখ হাসিনা সরকার, তার পতন ঘটালো। হ্যাঁ, ঘটনাটা খুবই নাটকীয়। শুরুটা হয়েছিল ৫ই জুন, যখন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা আবার চালু করল। আচ্ছা। আর তারই প্রতিবাদে ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তারা রাস্তায় নামল। মূল দাবি ছিল কোটা সংস্কার। কিন্তু ব্যাপারটা তো শুধু কোটা সংস্কারে থেমে থাকেনি, তাই না? একদমই না। খুব দ্রুতই বিক্ষোভটা অনেক বড় আকার নেয়। আজকে আমরা এই নিয়েই কথা বলবো, কিভাবে একটা কোটা আন্দোলন থেকে সরকারের পতন হলো। আমরা কিছু রিপোর্টের সাহায্য নেব, যেমন ধরেন আল জাজিরা, উইকিপিডিয়া আর জাতিসংঘের মানবাধিকার অফিসের রিপোর্ট OHCR। জুলাইয়ের শুরু থেকেই তো আন্দোলনটা বেশ জোরদার হচ্ছিল, সারা দেশেই ছড়িয়ে পড়ে। ৭ই জুলাই থেকে শুনলাম বাংলা ব্লকেট শুরু হয়। ঠিক, ওই বাংলা ব্লকেট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আর এর পরপরই জুলাইয়ের মাঝামাঝি থেকে সহিংসতা মারাত্মকভাবে বেড়ে যায়। কাদের সাথে সংঘর্ষ হচ্ছিল? মূলত পুলিশের সাথে আর সরকার সমর্থক গোষ্ঠী, বিশেষ করে ছাত্রলীগের সাথে ছাত্রদের সংঘাত খুব বেড়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরকম অনেক ক্যাম্পাসে উত্তেজনা ছিল চরমে। এমনও তো শোনা গেছে যে কোথাও কোথাও ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটেছে। আসলে পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল। আর এর মধ্যে 14 জুলাই শেখ হাসিনার একটা মন্তব্য, বিক্ষোভকারীদের রাজাকার বলার যে বিষয়টা, সেটা তো আগুনে ঘি ঢেলেছিল। নিঃসন্দেহে ওই একটা মন্তব্য পুরো পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যায়। এটা শুধু অপমান ছিল না, এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত একটা গভীর অনুভূতিতে আঘাত। আর তখনই স্লোগানগুলো পাল্টে যেতে শুরু করে। একদম, ছাত্রছাত্রীরা তখন ক্ষোভে ফেটে পড়ে। নতুন স্লোগান ওঠে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। অনেকটা খুব শোনা যাচ্ছিল, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। হ্যাঁ, এই স্লোগানগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর এখানেই আন্দোলনের মোড়টা ঘুরে যায়। কোটা সংস্কারের দাবিটা তখন কিছুটা পেছনে চলে গিয়ে সরকারের বিরুদ্ধেই মূল ক্ষোভটা তৈরি হয়। আর এই সময় কি রাষ্ট্রীয় দমনপীড়নটা খুব বেড়ে যায়, যেটাকে অনেকে পরে জুলাই ম্যাসাকার বলছে। হ্যাঁ, জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্টের শুরু, এই সময়টা ছিল ভয়াবহ সহিংসতার। আল জাজিরা বা OHCR এর রিপোর্টে গুরুতর সব অভিযোগ এসেছে। কি ধরনের অভিযোগ? অভিযোগ ছিল যে সরকারের একেবারে উঁচু মহল থেকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, শুট দেম, ম্যাক্সিমাম ফোর্স, এই ধরনের কথা। যদিও কর্তৃপক্ষ এটা অস্বীকার করেছে, তাই না? হ্যাঁ, সরকারিভাবে এটা অস্বীকার করা হয়েছে, কিন্তু অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, এমনকি সরকার সমর্থকরাও একসাথে অংশ নেয় বলে অভিযোগ। OHCR এর রিপোর্টে তো হতাহতের সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য ছিল। অত্যন্ত ভয়াবহ। তাদের প্রাথমিক রিপোর্টেই শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে। আর এর শিকার শুধু বিক্ষোভকারীরা নয়, সাধারণ মানুষ, পথচারী। হ্যাঁ, এমনকি শিশুরাও। প্রায় 12-13% নিহত ছিল শিশু। এটা কিন্তু মারাত্মক একটা পরিসংখ্যান। দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটেছিল, তাই না? ঠিক, যেমন ধরেন রংপুরের আবু সাইদের ঘটনাটা খুব আলোড়ন তুলেছিল। সাভারে শেখ ইয়ামিন, এগুলো 16 আর 18 জুলাইয়ের ঘটনা। ঢাকায়ও তো পরিস্থিতি খারাপ ছিল। অবশ্যই, ঢাকায় 18 জুলাই উত্তরা, তারপর 19 থেকে 21 জুলাই রামপুরা, যাত্রাবাড়ি, এরপর 5 আগস্ট আশুলিয়া, গোয়াইনঘাট, অনেক জায়গাতেই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যায়। আর অভিযোগ ছিল যে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে, শটগান, ছররা গুলি, রাইফেল। হ্যাঁ, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি বা টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগও কিন্তু উঠেছে। আহতদের চিকিৎসা পেতেও বাধা দেওয়া হয়েছিল। এরকম অভিযোগও বেশ জোরালো। হাসপাতালে হামলা, ডাক্তারদের হুমকি দেওয়া, এমন কথাও শোনা গেছে। এর সাথেই চলছিল ব্যাপক ধরপাকড়। কতজন গ্রেফতার হয়েছিল আনুমানিক? সংখ্যাটা 12,000-এর বেশি বলা হচ্ছে। ছাত্রনেতা নাহিদ ইসলাম সহ অনেকেই গ্রেফতার হন। নির্যাতনের অভিযোগও উঠে অনেকের বিরুদ্ধে। গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও তো কথা হচ্ছিল। হ্যাঁ, DGFI, NSI, NTMC, DB, CTTC, বিভিন্ন সংস্থার নাম এসেছে এই দমন অভিযানে যুক্ত থাকার অভিযোগে। তথ্য লুকানোর বা নিয়ন্ত্রণের চেষ্টাও কি ছিল? যেমন ধরেন ইন্টারনেট বন্ধ করা। অবশ্যই ছিল।
15 জুলাই থেকে শুরু করে বিভিন্ন সময়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়, বিশেষ করে 18 থেকে 23 জুলাই তো প্রায় দেশ জুড়েই বন্ধ ছিল। সাংবাদিকদের উপরও তো হামলা হয়েছিল। হ্যাঁ, সেটাও একটা উদ্বেগের বিষয় ছিল। OHCR রিপোর্টেও আছে 6 জন সাংবাদিক নিহত আর 200 জনের বেশি আহত হওয়ার তথ্য পাওয়া যায়। এত দমন পীড়নের পরেও আন্দোলন কিন্তু থামেনি। 21শে জুলাই সুপ্রিম কোর্ট কোটা 5% নামিয়ে আনার পরেও ঠিক, কারণ ততদিনে আন্দোলনকারীদের মূল দাবিটা আসলে পাল্টে গিয়েছিল। তারা শুধু কোটা সংস্কার চাইছিল না, তারা চাইছিল হত্যাকাণ্ডের বিচার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং চূড়ান্তভাবে শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগ। এই দাবিটাই তখন মুখ্য হয়ে ওঠে। 4ই আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। আর তার ঠিক পরদিনই 5ই আগস্ট সেই ঐতিহাসিক মার্চ অন ঢাকা। সেদিন কি হয়েছিল আসলে? ঢাকা এত মানুষ কিভাবে এলো? নিরাপত্তা বাহিনীর অনেক প্রস্তুতি ছিল, কিন্তু শেষ পর্যন্ত জনস্রোত ঠেকানো যায়নি। একটা বড় কারণ ছিল সেনাবাহিনী বা বিজেপি, তারা অনেকাংশে নিষ্ক্রিয় ছিল বলে মনে করা হয়। যদিও পুলিশ বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছিল সেদিনও। হ্যাঁ, গুলি চলেছিল, কিন্তু দিনের শেষে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছাড়েন। কিন্তু এর জন্য যে মানবিক মূল্য দিতে হয়েছে সেটা তো অকল্পনীয়। অনেক বড় মূল্য। OHCR এর প্রাথমিক হিসাবেই 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 400 জনের বেশি মৃত্যু দেখানো হয়েছে, বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর হাতে। অন্যান্য সূত্রে সংখ্যাটা আরও বেশি বলা হয়। হ্যাঁ, কিছু সূত্র মতে নিহতের সংখ্যা, মানে নিরাপত্তা বাহিনী বা সরকার সমর্থক সহ 1500 ছাড়িয়ে যেতে পারে, আর আহত তো 20,000-এর বেশি। দুঃখজনক হলো 5 আগস্টের পরও সহিংসতা কিন্তু থামেনি। না, থামেনি। তখন আবার অন্যরকম সহিংসতা দেখা যায়। কিছু ক্ষেত্রে প্রতিশোধমূলক হামলা হয়, পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, কিছু মিডিয়া হাউস। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো যে একটা আপাত দৃষ্টিতে সাধারণ দাবি, মানে কোটা সংস্কার, সেখান থেকে শুরু হয়ে রাষ্ট্রীয় দমন পীড়ন, স্লোগানের পরিবর্তন, নতুন দাবির উত্থান, এবং শেষ পর্যন্ত একটা গণজাগরণ, যা 15 বছরের একটা সরকারের পতন ঘটালো। সত্যি এক নজিরবিহীন ঘটনা। আসলেই তাই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে পুরো ঘটনাটা আমরা দেখলাম, রাষ্ট্রীয় ক্ষমতা, তরুণ প্রজন্মের জেগে ওঠা, ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহ আর সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা, এবং সবশেষে জবাবদিহিতার প্রশ্ন, এই সব কিছু নিয়ে এই ঘটনা প্রবাহ আমাদের নতুন করে কি ভাবতে শেখায়, বিশেষ করে যখন মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এত পদ্ধতিগতভাবে আড়াল করার চেষ্টা করা হয়েছিল।